রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ রিবের পক্ষ থেকে আমি সুরাইয়া বেগম পরিচালক হিসেবে আজকের পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকের বিষয় হলো জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার ন্যায্যতার বিষয়ক যে জ্ঞান চর্চার পরিসর, সেই পরিসরে বাংলাদেশ ও আন্তর্জাতিকতা এই ইস্যুটাকে সামনে তুলে ধরা। আজকের আলোচনাটা রিবের একটা চলমান প্রকল্প। সেই প্রকল্পের নাম হচ্ছে অ্যাডভান্সিং ট্রানজিশনাল জাস্টিস ইন বাংলাদেশ। এই প্রকল্পটা মধ্যে দিয়ে আমরা এটাকে করছি এবং এই প্রকল্পে সহযোগিতা করছে জার্মানির একটি প্রতিষ্ঠান রোজা লাক্সেমবার্গ স্টিফটুং। তো আমাদের আজকের আলোচনার অতিথি হিসাবে আছেন অ্যাকশন এইডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস ফারা কবির। আপনাকে ধন্যবাদ। ফারা কবির একজন খ্যাতিমান মানবাধিকার কর্মী। সামাজিক ন্যায্যতা, জেন্ডার জাস্টিস, জেন্ডার ইকুইটি এবং জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সেটা করছেন উনি জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে, এবং উনি সুপরিচিত এই ইস্যুতে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তার দৃঢ় ও আপোষহীন অবস্থান এবং বাংলাদেশের নারীর অধিকার ও রাজনৈতিক ক্ষমতায়ন এগিয়ে নিতে তার নেতৃত্ব বিশেষভাবে প্রশংসিত। জেন্ডার ন্যায্যতার একজন অগ্রণী প্রবক্তা হিসাবে গবেষণা, অ্যাডভোকেসি এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তার অবদান দেশ বিদেশে স্বীকৃত। বাংলাদেশের জলবায়ু ন্যায্যতা বিষয়ক অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে ফারাহ কবির জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাডভোকেসি প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। বিশেষ করে জাতিসংঘের জলবায়ু বিষয়ক কপ সম্মেলন সহ বিভিন্ন জলবায়ু আলোচনায় তিনি নিয়মিতভাবে বাংলাদেশের অভিজ্ঞতা, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রমের পক্ষে জোরালো ভূমিকা পালন করে আসছেন। আপা, আজকের আলোচনায় আপনাকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব যে জলবায়ু পরিবর্তন আজ আর শুধু পরিবেশগত সংকট নয়, এটি সামাজিক ন্যায় বিচার, অবশ্যই। অর্থনৈতিক বৈষম্য, মানবাধিকার এবং জেন্ডার সমতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। তাই জলবায়ু ন্যায্যতা কিংবা যেটাকে আমরা বলি ক্লাইমেট জাস্টিস এবং জেন্ডার জাস্টিসকে একসঙ্গে বিবেচনা করা বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন। আমরা এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ আমরা যারা কাজ করছি জেন্ডার নিয়ে কিংবা জলবায়ু নিয়ে, আমাদের কাজের মধ্যে যেন এই ধারণাগুলো স্পষ্ট থাকে এবং কেন জেন্ডার এবং জাস্টিস এবং জলবায়ু জাস্টিস কিংবা জলবায়ু ন্যায্যতা পরস্পর গভীরভাবে আন্তঃসম্পর্কিত, এটা এবং এর পেছনে যে কাঠামোগত দিকগুলো কাজ করে থাকে, সে বিষয়টা আমাদেরকে আরও স্পষ্টভাবে জানার জন্যে আমাদের আজকের এই আলোচনা। এই প্রেক্ষাপটে আপা, আমি জানতে চাচ্ছিলাম যে জেন্ডার জাস্টিস এবং ক্লাইমেট জাস্টিস এই দুটি ধারণার মধ্যে কি ধরনের আন্তঃসংযোগ রয়েছে এবং কেন এগুলোকে একসঙ্গে আলোচনা করাটা গুরুত্বপূর্ণ, আপনার কি মনে হয়? শ্রেয়া, আপনাকে অনেক ধন্যবাদ। বেশ বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি নিয়ে এসছেন। আম আমাদের কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছিলাম যে প্রথমত জেন্ডার জাস্টিস এই ধারণাটাই ধারণ করছিল না বেশিরভাগ দেশে বা বেশিরভাগ সংস্থা বা কাঠামোগত যেই সমস্যাগুলো ছিল তার কারণে সামাজিক যে ব্যবস্থা যেটা প্রচলিত যে প্র্যাকটিসেস আছে তার কারণে। তো সেই জায়গা থেকে যেমন আমরা অ্যাকশন এইডে ২০০৮ থেকে জলবায়ু পরিবর্তনের জায়গা থেকে অ্যাডাপ্টেশন, তারপরে চেঞ্জ, তারপরে ক্লাইমেট জাস্টিসের দিকে ধাপে ধাপে জি। এগিয়েছি। তো আমরা যখন কাজ করতে গেছি বা আমার সংস্থায় যে সবাই বুঝতে পারতো তাও না। একটু সময় লেগেছে এটা বোঝার জন্যে যে পরস্পরের কি সম্পর্ক। এখন যখন জলবায়ু পরিবর্তনের যে বহিঃপ্রকাশগুলো আপনার হয়তো বারবার দুর্যোগ হচ্ছে, এখন আমরা জানি ফ্লাড, সাইক্লোন কোনো সময় মানে না, ঋতু নাই, ঋতু নষ্ট হয়ে গেছে। প্লাস আপনার দেখা যায় যে এর জন্যে যে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী যেই ধরনের ব্যবস্থা নিতে হবে সেখানে বেশিরভাগ যদি জলবায়ুর কারণে কোনো পরিবেশের ক্ষতিও ওখানে দেখছে, কিন্তু নারী, শিশু, তৃতীয় লিঙ্গ এই মানুষগুলোর উপরে কি প্রভাব পড়ছে সেটা আবার আসছে না।
তো সেই সম্পর্কটাকে তৈরি করার প্রক্রিয়ায় আছি। আমি বলব না যে এখনো আমরা সেই জায়গায় গিয়েছি। আর দ্বিতীয়ত যেহেতু কাঠামোগত বাধা আছে, সামাজিক যে আমাদের চিন্তা ভাবনা, আ আমাদের আচার ব্যবহার সেখান থেকে তো বের হয়ে আসিনি। সেজন্যে জলবায়ু পরিবর্তনের জন্যে যেকোনো মানে কারণে সেটা মোকাবেলা করার জন্যে কোনো ধরনের পদক্ষেপ নিলে ইট ইস নট অলওয়েজ জেন্ডার সেনসিটিভ। আবার এখন অনেক বেশি বলা হয় ইন্টারসেকশনালিটি। তো মাঝে, মাঝে কিছু শব্দ আসে, কিছু চিন্তা আসে, কিন্তু দিনের শেষে আসলে যেটা দরকার সেটা সমন্বয় এবং একসঙ্গে সবগুলো বিষয়কে নিয়ে কাজ করা। ধন্যবাদ। মানে এই যে আপনি ইন্টারসেকশনালিটির কথাটা কি বললেন, এটা আমরাও দেখেছি যে আসলে জলবায়ুর মানে অভিঘাতে, জলবায়ুর কারণে যে সংকট, সেই সংকটে কিন্তু সকল নারী, সকল শ্রেণীর নারী কিন্তু সমভাবে আ আ আ ইয়ে হয় না, সমভাবে ক্ষতিগ্রস্ত হয় না। কেউ ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে, কেউ ক্ষতিগ্রস্ত কম হচ্ছে। জি। তো এটাকে যদি আমরা অ্যাড্রেস করি সেটার জন্যে আমাদের আ কিভাবে অ্যাম মানে আমরা এটাকে কোন কারণে এটা হচ্ছে? মানে এই যে সমভাবে হচ্ছে না কিংবা এর প্রতিকারের জন্যে আমরা আমরা কোনো কিছু করতে পারি কিনা? মানে কোন ধরনের পদক্ষেপগুলো নেয়া বা উচিত বলে আপনি মনে করেন? আপনার যে দীর্ঘ অভিজ্ঞতার পরিসরে আপনি যে বিষয়গুলো কাজ করছেন। আমি বলব যে দেখেন, জলবায়ু পরিবর্তনের যে আমি বললাম যে বহিঃপ্রকাশগুলো সেটা তো আমরা দেখছি। তো সেটা যদি আপনি নারীকে আমাদের সমাজে আ কি অবস্থায় আছে, তার অবস্থান কি সেটার সঙ্গে বুঝতে চেষ্টা করেন, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে প্রথমতই তো নারীর আমাদের সমাজে তার কি আ ইকুয়াল সিটিজেনশিপ আছে কিনা? হুম, তার কি উত্তরাধিকারের যেই জায়গাগুলো সেখান থেকে সে সেগুলো পাচ্ছে কিনা? শিক্ষার জন্যে হ্যাঁ, আমাদের ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন আছে। কিন্তু পরের জায়গাগুলোতেও কি তার সুযোগ আছে কিনা? তার কাছে তথ্যপত্র যাচ্ছে কিনা? সে অ্যাক্সেস টু ইনফরমেশন পাচ্ছে কিনা? সে যে নিজেকে তৈরি করবে, হ্যাঁ? এই জায়গাগুলোতে ঘাটতি ছিল বলেই আপনার আ আ সব নারী সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এবং এখানে স্থান, এখানে আ আপনার ক্লাস এগুলো চলে আসে তো। তার জানার আ অবস্থানটা, তার বিদ্যা, বুদ্ধি এটা একটা আসে এবং এটা শুধু যে আমার দেশের সীমানায় সীমাবদ্ধ তা না। এটা আন্তর্জাতিকভাবেও দেখা যাচ্ছে। পুরো বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে যে নারী পিছিয়ে ছিল, পিছিয়ে রাখা হয়েছিল বা তার কাছে সমান, সমান সুযোগ নেই। সো এই জায়গায় সে আসতে পারবে কিভাবে? এটা একটা সবসময় আমাদের চিন্তা ছিল। কিন্তু আ আসার জায়গা যেটা হলো, যেকোনো দুর্যোগে, যেকোনো বিষয় নিয়ে মোকাবিলা করতে হলে নারীই ১ম এ আসে। হ্যাঁ। এবং সেই আমরা বলি দ্য ফ্রন্ট লাইন রেসপন্ডার বা আমরা বলছি উইমেন লিডারশিপ এর কথা। তার জন্য ইটস অ্যান এক্সিস্টেনশিয়াল ইস্যু। হুম? তার কাছে মনে হচ্ছে যে আমি আমার পরিবার, আমার সন্তান, আমার গরু ছাগল, আমার এই যে শাকসবজি, আমার ভিটামাটি হুম। এগুলোকে আমি কিভাবে রক্ষা করব? সে সেখানে ওই যুদ্ধে নেমে যায়। এবং যুদ্ধে নামার আগে তার জন্যে যেই ধরনের প্রত আ প্রস্তুতি দরকার সেটা তো হয় না। বা তাকে গড়ে তোলার জন্যে যে বিনিয়োগ দরকার সেটাও হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থা তো এমন না যে ১ম থেকেই আপনাকে তৈরি করা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন হলে এতদিন লেগেছে। এখন হয়তো কিছু, কিছু বলা হচ্ছে। কিন্তু পুরো বিষয়টা ওভাবে চিন্তা করে না। কেন সংকট তো আপনার পানির সংকট হচ্ছে। আপনার আ জীবন জীবিকার সংকট হচ্ছে। আপনার কৃষিতে সংকট হচ্ছে। আপনার হুম, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। আপনার এখন আমরা যে গবেষণাগুলো করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার করে যে জলবায়ু পরিবর্তনের করে স্বাস্থ্য, বিশেষ করে নারী এবং মেয়ে শিশুদের স্বাস্থ্যের উপরে কি এক্সাক্টলি প্রভাব হ্যাঁ, পড়ছে। খুব সো ভীষণভাবে। আমাদেরও বোঝার জায়গা বাড়ছে, সমস্যাও যেন ৩ লাফ দিয়ে আরো বড় হচ্ছে। সামনে নতুন, নতুন সমস্যাগুলো জি, আসছে, জি, তাই না? জি। আ তো একটা জিনিস এই যে আপনি যে কথাটা বললেন যে নারীরা তাদের যখন আমরা ঘূর্ণিঝড়ের সাইক্লোনের যখন আসে মা মানে আমাদেরকে যখন বলা হয় সতর্ক সংকেত হিসাবে যখন বলা হয়, তখন দেখা যায় যে অনেক নারী তার ঘর ছেড়ে যেতে চায় না। এই যে যেতে চায় না, এর পেছনে কি শুধুই তার ওই ঘর সংসারটাই নাকি এর পেছনে কোনো মতাদর্শগত দিকগুলো আছে? এখানে তো সমাজ ব্যবস্থা এবং আপনি যেটা বললেন যে নারীকে নিয়ে অনেক
ধরনের কথাবার্তা হয়। আবার সেই নারীই হলো সবকিছুকে ধরে রাখার একমাত্র শক্তি এবং শি ইজ দ্য কাস্টোডিয়ান অফ এভরিথিং। সেটা আপনি জায়গা, জমি, সংসার, মোরাল, এথিক্যাল, রিলিজিয়াস সবকিছুতেই আছে এবং নারী যখন চলে আসবে তখন ওই জায়গাটা দেখবে কেমন। তো আমি আমার কাজের অভিজ্ঞতায় যেটা দেখেছি যে আপনার আমাদের সমাজে বা আমাদের দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে মানুষের তো অ্যাসেটও খুব কম, তার ঘরবাড়িও ছোট, ওটা হুম হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। তখন প্রথম তো পুরুষ বের হয়ে আসে, সে বের হয়ে আসে শুধু যে তার নিজেকে রক্ষা করার জন্য না, অল্টারনেটিভ খোঁজার জন্য এবং চেষ্টা করে যে কোথায় নিয়ে সেফ কোনো জায়গায়। তারপরে হলো সে যখন চলে আসে নারী, তখন তার হাতের দায়িত্বটা থেকে যায় তার শিশুদের দেখার, তার মুরব্বিদের দেখার, তার ওখানে পানি আনার, খাওয়ার ব্যবস্থা করার। তো এটা। তৃতীয়ত ওই যে তাকে রেখে আসা হয় অ্যাজ যে ওই জায়গাটা কেউ দখল করতে না পারে। এবং হুম এই যে রেখে আসাটা, এটার জন্য যে নারী কত মূল্য দেয়। কেন যদি বাড়ির পুরুষরা চলে যায়, তখন তার প্রতি যে সহিংসতা, আশেপাশে মানুষ দুর্যোগের মধ্যে এত কঠিন অবস্থায় আপনি ভাবতে পারবেন না যে মানুষের এই চিত্রটা। সে কেন এই ধরনের সহিংসতা করবে? সে তো নিজে বাঁচবে, সবাইকে নিয়ে বাঁচবে। হুম এর মধ্যেও কিন্তু এই জেন্ডার বেসড ভায়োলেন্স প্রচন্ডভাবে আমরা অনেকভাবে আমরা দেখেছি। দেখেছি ইভেন যে শেল্টার সেন্টারে যে ধরনের সমস্যাগুলো হ্যাঁ, হয়। তাই জন্য আমরা শেল্টার সেন্টারের ডিজাইন চেঞ্জ করার অনেক চেষ্টা করে কিছু কিছু সরকার মেনেছেন। এখন ধরেন বা ওয়াশরুম, বাথরুম আলাদা হয়েছে, লাইট দিয়েছে। কিন্তু যারা কাজ করবে, দুষ্টু প্রকৃতির লোক, তারা সমাজে কোনো না কোনো ভাবে একটা ইয়ে করে নেয়, এ- পথ খুঁজে নেয়। সেটাই আমরা যখন ফিল্ডে গেছি দেখেছি যে এই সমস্যাগুলো শুনছি আমরা, কিন্তু প্রতিকারের ব্যাপারে কি নেওয়া হবে এই পদক্ষেপ রাষ্ট্রীয় কাঠামো থেকেও আমরা পাচ্ছি না। অন্যদিকে সামাজিক কাঠামোর মধ্যেও এটাকে নিয়ে সেভাবে কোনো সমাধানের দিকে যাচ্ছে না। ওই যে এর আরেকটি পেছনে কারণ হলো যে আমার সংসার, পরিবারের সম্মান বাঁচাতে হবে। সম্মানের দায়িত্ব কিন্তু নারীর। হ্যাঁ যে তো পুরুষ ঘটাচ্ছে ঘটনাগুলো, যা যে তাদের কোনো দায়িত্ব নাই। জি কিন্তু আমার পরিবারের সম্মান রক্ষা করা, এটাও আমার নারীর দায়িত্ব। আমরা কখন সেই জায়গায় জবাবদিহিতার জায়গায় যাই না। সেই জন্যে আপনার সামাজিক যেহেতু কোনো রকম প্রক্রিয়া প্রতিকার নাই, তো তখন রাষ্ট্র পর্যন্ত তো যাই না। কেন আপনাকে তো কমপ্লেন করতে হবে, তারপরে আবার রাষ্ট্রে যদি নিয়ে যান তখনও এমন সব কিছু বলা হয় যে থাক আপনারা মিটমাট করে নেন, এটা হুম ইটস রেপুটেশনাল রেস, এটা আপনার পরিবারের জন্য কি ভালো হবে, থাক এটা বিয়ে দিয়ে দেন। সবচেয়ে সলিউশন তো একটাই যে যদি ধর্ষণ হয়ে যায় বা সহিংসতা হয়, ওই লোকটার সঙ্গেই বিয়ে দিয়ে দেন। কেউ হুম কখনো চিন্তা করে না যে নারীর, সেই মেয়েটার বা সেই নারীটার তার জীবনের উপর দিয়ে কি সারা জীবনের জন্য তাকে এই কষ্টের মধ্যে আমরা ফেলে দিলাম। মানসিক টর্চার একটা, তাই না? মানসিক, শারীরিক সব রকম। এবং এই যে মানে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজছিলাম যে আহ, নারীর যে কেয়ার ওয়ার্ক হিসাবে নারীকেই দায়িত্ব দেওয়া জি, হয়। জি, তারপরে এই যে আপনি বললেন যে ধর্ষণের পরে নারীকেই তার সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। এই যে মূল্যবোধগুলো, কিন্তু যেটাকে আমরা বলে থাকি যে পুরুষতান্ত্রিক মূল্যবোধের যে প্রকাশ, যেটা আমাদের সমাজে চর্চা করা হয়, জি। এই এই জিনিসগুলোকে, এই যে ছোট ছোট মানে আমরা হয়তো এটাকে অন্যভাবে দেখি সামাজিক সমস্যা কিংবা, কিন্তু এর মধ্যে যে কাঠামোগত সমস্যাটা যেটা আছে, সেই সমস্যাটা আমাদেরকে তাহলে সামনে তুলে নিয়ে আসতে হবে, তাই না আপা? একেবারেই। এখন দেখেন কাঠামোগত সমস্যা কারণে আ আ সুবিচার পাওয়া যাচ্ছে না। এবং ধরেন আমি যেটা বললাম যে পরিবারকে বোঝানো হয় যে সালিশ করে নাও। সালিশ কারা করে? ওই যেই পক্ষ ক্ষতি করেছে, যারা সহিংসতায় যুক্ত ছিল তাদেরকেও, নারীর প্রতি আসলে কেউই থাকে না বা দেখা যায় সেই আ নারীর পরিবার আ গরিব বা তারা পাওয়ারলেস। তো এখানে একটা সিরিয়াস এক্সপ্লয়টেশন হয়। এবং ওরা মিটমাট করে দিয়ে দেয় যে না তোমার, বলা হয় কি যে না ওর সম্মানহানি হবে এবং ওকে তো আর কেউ বিয়ে করবে না, অ্যাজ ইফ
ওর জীবনের জন্মই হয়েছে যেন সে বিয়ে হয়ে যায়। তো যেহেতু ন্যায় বিচারটা পাওয়া যায় না, আর আপনি যখন কমপ্লেন করবেন তারপরে যে প্রক্রিয়ায় বিচার চলে, হুম, যতদিন ধরে চলে, আবার সেই মেয়েটাকে বা সেই নারীটাকে হেনস্থা করা হয়, তখন কেউ করতে যেতে চায় না। আমাদের ওই এক্স্যাক্টলি। সিস্টেমটা চেঞ্জ হয়নি। আমরা যে বলি যে এভিডেন্স, তারপরে আপনার প্রুফ আনতে হবে, এ করতে হবে। অন্তত এই রেপের বেলায় আর এই রেপের পরে মার্ডারের বেলায় এটাকে সেইভাবে ট্রিট করতে হবে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং ওখানে কি পাওয়া যাচ্ছে সেটা এত খুঁজে বের করা, কারণ আপনার ডিএনএ টেস্ট করার কয়টা দেশের মধ্যে সম্ভব না। ল্যাবরেটরি আছে। তারপরে আমাদের এত বছর ধরে সচেতনতা করার পরেও দেখা যায় যার উপরে এই অত্যাচার হচ্ছে তার এমনই একটা মানসিক অবস্থায় যে সে প্রথমে গিয়ে নিজেকে ক্লিন করতে চায়, নিজে মানে ঝেড়ে ফেলতে পারে কিনা, এত কষ্ট। তো সেই জায়গাটা থেকেও সমস্ত এভিডেন্স হারিয়ে যায়। হুম, আর তারপরেও যদি সবকিছু গুছিয়ে নিয়ে যাওয়া যায়, প্রক্রিয়াটা অনেক লম্বা। এখানে অনেক টাকার ব্যয় করার বিষয়, গরিব পরিবার বা তারা করবে না। বা আমাদের শহরে যেটা হচ্ছে যে বড়লোক হলেও ওই সম্মানের হানির ভয়ে করবে না। দেখা যায় পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে তার পরিবার, তার বন্ধু বান্ধব কেউই তার পাশে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, সেটা আমরা দেখেছি। আবার আমরা এর কিছু ব্যতিক্রমও দেখি, অবশ্যই, তাই না? অবশ্যই। যদি আপনার নিজের কথাই বলেন, তো আপনি তো নিশ্চয়ই তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। চেষ্টা করি, চেষ্টা তো করি। আপনার অভিজ্ঞতা থেকে সেটাও আমরা হয়তো জানার চেষ্টা করব। কিন্তু আমার যেটা আরেকটা জিনিস মানে একটু যদি আপনি একটু ডিটেইলে বলেন যে এই যে জেন্ডার জাস্টিসের সাথে ক্লাইমেট জাস্টিস কিভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছে? সূত্রটা কোথায় আপনি তো যুক্ত হচ্ছে? ক্লাইমেট জাস্টিস আনতেই পারবেন না। জলবায়ু ন্যায্যতাকে চিন্তা করতে হলে জলবায়ু ন্যায্যতার জন্য একটা হলো পরিবেশটা, যে পরিবেশকে রক্ষা করতে হবে। আর এই পরিবেশের কারণে মানুষ জাতির উপরে কি হচ্ছে, তো সেই মানুষ জাতির অর্ধেক তো নারী। সে এক্সাক্টলি। কিভাবে তার উপরে প্রভাব পড়ছে তার জন্য আপনি কি ব্যবস্থা নিতে পারছেন। সে ঘর ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তাকে তার লাইভলিহুড, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে মেয়ে শিশুদের বিয়ে দিয়ে দেওয়া, বাল্যবিবাহ হচ্ছে, প্রোটেক্ট করতে পারছে না, খাওয়াতে পারছে না, পানির অভাবে নানা ধরনের এখন যেই সমস্যাগুলো আমরা দেখি যে রিপ্রোডাক্টিভ হেলথের প্রবলেম হচ্ছে হুম, এবং এই জায়গাগুলো। তো আপনাকে জলবায়ু ন্যায্যতার যদি লেন্স থেকে দেখেন, তাহলে সমস্যাগুলো যেমন আপনি আইডেন্টিফাই করবেন, এর পাশাপাশি সমাধানগুলো তো করবেন। আর সমাধান কার জন্যে করছেন? কে এই যে বাজেটে আসলো, বাজেটে অ্যালোকেশন বাড়লো, তো আমি মাঝখানে লিখেছিলাম যে আসলে অ্যালোকেশনটা কে পাবে? কার এক্সাক্টলি। হ্যাঁ, দুয়ারে গিয়ে পৌঁছাবে? কোন সার্ভিসটা দেওয়া হবে? শুধু বললে তো হবে না। আমি যদি আবারও কিছু কাঠামোগত খরচ করি, তাহলে তো কাজ হবে না। এক্সাক্টলি। তো আমার যেটা মনে হয় যে আমরা আমাদের দেশের যে মানে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যেটা আছে এবং জলবায়ু অ্যাডাপ্টেশনের জন্য যে পলিসিগুলো নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, সেগুলোতে কি নারীরা সমভাবে সম্পৃক্ত হতে পারছে? মানে আপনার অভিজ্ঞতায় কি আসছে সেগুলো? দেখেন মানে এগুলোকে মানে সেখানে নারী কিভাবে বান্ধব, হতে পারে সেটাও যদি একটু বলেন। জি, এগুলোকে নারী বান্ধব করার জন্যও আমরা বারবার অ্যাডভোকেসি লবিং করছি, আপনারা করছেন, সবাই মিলে করছি। তখন ওই যে ওটার আরেকটা ব্যবস্থা নেওয়া হলো যে সিসি গ্যাপ, জেন্ডার অ্যাকশন প্ল্যান হুম, অন ক্লাইমেট চেঞ্জ। যেই প্ল্যানই নেন, যেই প্রস্তাবই রাখেন, তার পিছনে তো প্রথমত সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে। তারপরে হলো আমাদের যে কাঠামোগুলো আছে সেখানকার মানুষগুলোকে মন মানসিকতা পাল্টাতে হবে এবং বিনিয়োগ থাকতে হবে তো, হুম, তাই না? আমরা কিন্তু সবসময় বলছি যে জলবায়ু পরিবর্তনে আমরা ক্ষতিগ্রস্ত, অতএব আমাদের প্রতি বিনিয়োগ আসা উচিত বা আমাদের জন্য ক্লাইমেট ফাইন্যান্স আসা উচিত। ফাইন, কিন্তু কার জন্য আসবে? কোথায় যেয়ে খরচ হবে? কাকে দেওয়া হবে? এগুলো তো দরকার। সো আ যত আপনি ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের কথা বলছেন, বাংলাদেশের ক্লাইমেট স্ট্র্যাটেজি আছে, অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, এসডিজি গোলগুলো আছে। হুম, কিন্তু ওই জায়গাটাতে গিয়ে আমরা পিছিয়ে যাই কেন, কোনো জবাবদিহিতা নাই। এবং যদি ট্র্যাকিং হতো যে প্রতি ৬ মাস, ১ বছর, ২ বছরে কি অর্জন হয়েছে এবং এই অর্জনগুলোকে কি নারী, মেয়ে শিশু, প্রান্তিক মানুষ
এদের জীবনে কোনো প্রভাব ফেলেছে কিনা, বা জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিগুলো হচ্ছে, লস এন্ড ড্যামেজ, সেগুলোকে অ্যাড্রেস করেছে কিনা, সেখানে আমরা এখনো পিছিয়ে আছি। আর আন্তর্জাতিক ভাবেই তো সদিচ্ছা নাই। আপনি দেখতেই পাচ্ছেন যে আন্তর্জাতিক যে প্ল্যাটফর্মগুলো আছে, জি। সেখানে নানা প্রতি বছর আলোচনা হয়। একেকটা এখন যেমন আমাদের ওয়ারসো ইয়ে ছিল, উইম ছিল। এখন বেলেম থেকে আসার পরে, ব্রাজিল থেকে, এখন ব্রাজিল অ্যাকশন প্ল্যান, বেলেম অ্যাকশন প্ল্যান আছে। অ্যাকশন প্ল্যান যদি বাস্তবায়িত না হয়, কে তো কাকে কিছু হবে না। জবাবদিহিতায় আনবে, সেই জায়গাটাই তো পরিষ্কার নাই। এবং আমাদের যে ইতিহাস, সে কিন্তু আমরা কলোনাইজ। সো নর্থ ডেভেলপ কান্ট্রিজ, তাদের কলোনাইজেশন এখন সশরীরে করতে হয় না, এইগুলোর মাধ্যমে হয়। হুম। তাহলে কিন্তু আমরা একটা সূত্র খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে যে আম আমরা যখন এই যে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে এই ইস্যুটাকে দেখি, জেন্ডার জাস্টিস এবং ক্লাইমেট জাস্টিস, সেখানে কতগুলো, এবং ইন্টারসেকশনালিটি বিষয়টা যদি আসে, কতগুলো আ সিস্টেমিক কজ সেখানে চলে আসে। জি। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা নিউ লিবারালিজম এর কথা কি বলতে পারি? আমরা কি শ্রেণীর বিষয়টাকে নিয়ে আসতে পারি? আমরা কি আম পিতৃতান্ত্রিক মতাদর্শের কথা নিয়ে আসতে পারি, এবং আমরা কি রাষ্ট্রীয় কাঠামোর যে ব্যাপারটা আছে প্রত্যেক দেশেই এবং আমাদের দেশেও, সেই এই ইস্যুস গুলো কি আমরা রুট কজ হিসাবে সামনে তুলে আনবো কিনা, এবং যদি আনি আমরা, তাহলে সেখান থেকে আমাদেরকে কি পদক্ষেপ নিতে হবে যাতে আমরা কিছুটা এগোতে পারি, এবং যেখানে জেন্ডার জাস্টিস প্রতিষ্ঠা হতে পারে। আর ক্লাইমেট জাস্টিস তো একটা আন্তর্জাতিক পরিসরের ব্যাপার। সেটা তো আমরা অবশ্যই কিভাবে, সেখানেই বা আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ হিসাবে। আপনি খুব ভালো কথা বলেছেন শুনে, যে নিওলিবারালিজম বলেন, তার সঙ্গে কলোনিয়ালাইজেশন বলেন, এখন আমরা সারা দুনিয়ায় ডিকলোনাইজেশনের কথা বলছি। জি। তারপরে আপনার যে অর্থনৈতিক যে কাঠামোগুলো, সেখানে আপনি যদি দেখেন যে এইসব শক্তিশালী রাষ্ট্রগুলো গ্লোবাল সাউথের বা ডেভেলপিং, তাদের উপরে জোর প্রয়োগ করে। জোর তো প্রয়োগ করে, এটা তো দেখাই যাচ্ছে। কেন, আপনি আমার কথা না শুনলে আমি আপনাকে স্যাংশন দিয়ে দেব, বা আমি আপনার উপরে ট্যারিফ বসিয়ে দেব, তাই না? তো হুম, এই যে ব্যবস্থাগুলো বা এই ধরনের যে আচার ব্যবহার, এটার কোনো জবাবদিহিতা নেই। তো আমাদের মতো দেশে আমরা যেটা করতে পারি, যে প্রত্যেকটা দেশ তার নিজের জায়গা থেকেও কাজ করতে হবে, এবং নিজের মানুষগুলোকে, নাগরিককে সহযোগিতা করতে হবে। তাদের অংশগ্রহণে পরিকল্পনা নিতে হবে। কয়টা পরিকল্পনা হয়েছে যেখানে নারী, শিশু, যুব তাদের মতামত দিতে পেরেছে? অনেক দিন লেগেছে। এখন বিভিন্ন জায়গায় আমরা কিছু কিছু দেখছি যে ওনাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তার মানে এই না অন্তর্ভুক্ত করলেই যে তাদের সব কথা শোনা হচ্ছে, তাও না। কেন, যে আসে পলিটিক্যাল পার্টি, তার নিজের ম্যান্ডেট, তার ম্যানিফেস্টো, এবং তার হুম, পার্টির কাছেই সে জবাবদিহিতা। সে কিন্তু আসলে নাগরিকের কাছে জবাবদিহিতা না। আমরা নিজেরাই ৫ বছর পর পর হয়তো নির্বাচন করে আনি, এটা পুরো দেশ জুড়ে। এবং এখানে আপনার সবচেয়ে আরেকটি বিষয় যেটা মাথায় রাখতে হবে, সেটা হলো জিওপলিটিক্স। এবং এই জিওপলিটিক্সের কারণে দেখেন, ইরান এবং আমেরিকার যুদ্ধে তেলের সংকট হলো। হুম, কিন্তু আমরা কত বছর ধরে বলছি যে ফসিল ফিউল থেকে, এই ধরনের ব্যবহারের থেকে সরে আসতে হবে। তখন জলবায়ু পরিবর্তনের কারণেই বলছিলাম। হুম, এখন তো দেখলাম জিওপলিটিক্সের কারণে যে নির্ভরশীলতা কোনো দেশের জন্য ভালো না। এবং হুম, এই যে আমাদের অল্প সীমিত যে সম্পদ আছে, এটা দিয়েও আমরা কিন্তু এই দিকে আগাতে পারি। আমরা নিশ্চয়ই। কিন্তু উদাহরণ হিসাব বারবার বলি যে চায়না তো রিনিউয়েবলের দিকে যাচ্ছে, ইন্ডিয়া রিনিউয়েবলের নিচ্ছে। আমরা উদাহরণ দেই ভিয়েতনামের ইয়েতে। ওইসব দেশে কিন্তু তাদের রাজনৈতিক সদিচ্ছার কারণে, বা নেতৃত্বে যারা ছিলেন, তাদের দূরদৃষ্টিতার কারণে, যে না, আমরা এইভাবে আগাবো। সবচেয়ে বড় কথা হলো, এটা বুঝতে হবে যে there is no planet B। আমরা মানুষরা এক্সাক্টলি, এই এক্সাক্টলি। এই ভূমিতে, এই এই পৃথিবীতে আছি। পৃথিবী কিন্তু বেঁচে যাবে, আমরা থাকবো হুম, না। এবং এটা তো অনেকবার হয়েছে, ৪-৫ বার তো এক্সটিংক্ট হয়ে হয়েছে। গেছে, হুম, স্পিসিস এক্সটিংক্ট হয়ে গেছে। আমরাই কিন্তু হারিয়ে যাব। দ্য প্ল্যানেট ইজ নট গোইং টু ডিসঅ্যাপিয়ার। তো এটা যদি আমরা বোধগম্য হয়, আমাদের পুরোপুরিভাবে আমরা এটাকে আ আ নিয়ে নিতে পারি নিজের মধ্যে, তাহলে আমাদের চিন্তা ভাবনা হবে। সমস্যাটা হচ্ছে
আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, ইলেকশন ৫ বছর, ৫ বছরের জন্য যারা আসে, এটা শুধু বাংলাদেশ না, পৃথিবী জুড়ে ৫ বছরে তারা কি করে? ৫ বছর পরে আবার যে আসে, সে আবার আগের সবকিছু ফেলে দেয়। সবই খারাপ। আবার তারপরে যে আসবে, কোনো কনসিস্টেন্সি নেই। ভালো হুম, জিনিসগুলো নিয়ে আগালে ভালো। আর আপনার ওই রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে আমি আর আপনি কথা বলব। হুম, আ অবশ্যই বলব, ছেড়েও দিব না। কেন একটু, একটু হলেও আমরা incremental চেঞ্জ দেখেছি। দুঃখের বিষয় যে সময় নেই। প্ল্যানেট সেটাই, আপনাকে এখন আর ওই সময় দিচ্ছে না। এক্সাক্টলি। আমি শেষ প্রশ্নটাই করি। শেষ প্রশ্নটা এরকম আমি করতে চাচ্ছি। ধরুন সাতক্ষীরার প্রত্যন্ত একটা এলাকায়, লবণাক্ত এলাকায় যারা আর্সেনিকের কারণে, নোনা পানির কারণে ক্ষতিগ্রস্ত এমন একজন নারী, সে কিভাবে তার জাস্টিস পেতে পারে দেশীয় পরিসরে এবং আন্তর্জাতিক পরিসরে? সেখানে তার কোনো ভূমিকা আছে কিনা? অ্যাজ এ ব্যক্তি হিসাবে কিংবা একটা কমিউনিটির প্রতিনিধি হিসেবেও নারীদের কোনো রকম আ জাস্টিস পাওয়ার কোনো পথ আছে কিনা? আর আন্তর্জাতিক পরিসরেও সে যাতে এই জলবায়ু পরিবর্তনে যে ন্যায্যতার যে একটা ব্যাপার আছে, সেইখানে সে কি ভূমিকা রাখতে পারে? আদৌ ভূমিকা রাখতে পারে কি? রাখছে মানে তো। সেখানে বাংলাদেশের আপনার নারী। যে অভিজ্ঞতা থেকে আপনি যদি বলেন যাতে জিনিসটা আমাদের সাধারণ মানুষকে একটা নারীকেও ইন্সপায়ার করবে যে না আমিও তাহলে রাখতে পারি। মানে এই তার এবং তার ন্যায্য অধিকারটাকে সে পেতে পারে আরকি। আমি যেটা বলছিলাম যে অবশ্যই রাখছে। আজকে যে আমি ইন্সপায়ার্ড হচ্ছি, উনাদের সঙ্গে কাজ করেই তো ইন্সপায়ার্ড হচ্ছি। কেন সবচেয়ে ১ম এ জলবায়ু পরিবর্তনের কারণে যে বারবার দুর্যোগ হচ্ছে, এই মোকাবেলা কিন্তু স সমাজে সবাই করলেও নারীরা বেশি করে করছে এবং তারা পদক্ষেপ নিচ্ছে। আপনি সাতক্ষীরার কথা বললেন। সাতক্ষীরায় আমরা যাদের সঙ্গে কাজ করি তাদের মধ্যে অনেকেই নেতৃত্ব দিচ্ছে। বিশেষ প্রয়োজনীয় মানুষ তারাও নেতৃত্ব দিচ্ছে। সো তারা যখন সুযোগ পায়, একটা প্ল্যাটফর্ম পায়। তাদের আত্মবিশ্বাসটা যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়, তখন কিন্তু তাদের ভয়েসটা বাড়ে। এখন ভয়েসটা বাড়লেও তারা কোথায়, আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে তারা এই ভয়েসটা নিয়ে কোথাও যেতে পারে কিনা? সেজন্য আমাদের মতো সংস্থা, আপনাদের মতো সংস্থা চেষ্টা করে একটা ফ্যাসিলিটেট করার। যে ওনাদের কথাগুলো, ওনাদের এই চিন্তাভাবনাকে সামনে নিয়ে আসার। সরকার কথাবার্তা হয়তো শুনলেও শোনে, নিয়ে আবার দুনিয়ার সব জায়গায় প্রচারও করে এবং বলে যে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেজিলিয়েন্ট কান্ট্রিজ। এখন রেজিলিয়েন্ট হওয়ার কারণে যেন শাস্তি না পাই আমরা। আমাদের পরিবর্তনটাও দরকার। আমরা মেনে নিচ্ছি, সহ্য করছি। সো ডোন্ট টেক আস ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দ্য সিটিজেন্স ফর গ্রান্টেড। রেজিলিয়েন্ট, ইয়েস আমরা রেজিলিয়েন্ট। কিন্তু আমাদেরকে এই সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। এবং এই সমস্যাটা আমরা দেশীয়ভাবে একটা কাজ করব। কিন্তু আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনের জন্যে জাস্টিস পেতে হলে ওখানকার ফসিল ফিউল থেকে ট্রানজিশন করতে হবে, বন্ধ করতে হবে, ট্রানজিশন করতে হবে। অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে। এই যে দেশগুলোতে যেখানে আপনার জলবায়ু পরিবর্তনের কারণে তারা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা দিনে, দিনে তাদের অর্থনীতি ন আ আ নিচের দিকে যাচ্ছে, সেখানে আপনাকে ডেট রিলিফ দিতে হবে। আপনি আ কবে কোন কালে তাদেরকে কি দিয়েছিলেন সেটার ধরে সে যা তার দেশের যে ম্যাক্রো ইকোনমিক্স এ বা আপনি তার জিডিপির এত বড় একটা অংশ চলে যায় এই ডেট রিলিফ। সো ডেট পেমেন্টে। সো ডেট রিলিফ ইজ ভেরি ইম্পোর্টেন্ট এবং আন্তর্জাতিকভাবে আমরা দেখতে চাই কমিটমেন্ট। প্রতি বছর আমরা একেকটা শুনতে চাই না। যে ওয়ার্ল্ড ব্যাংক এখন তার ক্লাইমেট ফাইন্যান্স পোর্টফোলিও ছোট করে দিচ্ছে। আমেরিকা হুম, তার ক্লাইমেট ফাইন্যান্সের থেকে তো টাকা উইথড্র করেছে। ইইউ বা অন্যান্য দেশ যারা আজ থেকে ১৫-২০ বছর আগে বলেছিল যে তাদের জিডিপির ৭% তারা রাখবে, ওই কমিটমেন্ট গুলো আমরা দেখতে চাই। তাহলে কিন্তু ইয়ে হবে। জলবায়ু পরিবর্তন একটি জাতীয়ভাবে কাজ করার আ সুযোগ থাকলেও সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন বা ন্যায্যতার জায়গায় যাবে না। তার মানে মানে আপনার খুবই চমৎকার বলেছেন আপনি খুব সুন্দর করে বলেছেন। আমার মনে হয় যে আমরা তাহলে নাগরিক হিসাবে মানে এটা শেষ মানে শেষেরও শেষ প্রশ্ন আরকি। নাগরিক হিসাবে তাহলে আমাদের ভূমিকাটা কি করণীয়? মানে আমরা নাগরিক হিসাবে কি করতে পারি? নাগরিক হিসাবে আমাদের মানে অনেক কিছু করণীয় আছে। ধরেন আপনি
খুব সাধারণ কিছু জিনিস। আপনি প্লাস্টিক থেকে বিরত থাকবেন, হুম, প্লাস্টিক ব্যবহার থেকে। হুম, আপনি আপনার গাছ কাটবেন না বা গাছের পরিচর্যা করবেন। আপনার যে পানি যেই জায়গাগুলো পুকুর, নালা এগুলোকে আপনি রক্ষা করবেন। আপনার নদী রক্ষা করবেন। আপনার সরকারকে আপনি স্থানীয় সরকার, জাতীয় সরকারকে সেখানে নিয়ে আসতে হবে। আমাদের আ খাওয়ারের অভ্যাসগুলোকেও আমাদের চিন্তা করতে হবে। আমাদের জামাকাপড় ওগুলোও চিন্তা করতে হবে। যেজন্য আমরা বলি রিইউজ, রিসাইকেল, রিপারপাস, হ্যাঁ? হুম, আমরা এমন একটা জাতি ছিলাম যে জাতি একটা বোতল বা একটা টিন কিনলে তো ১ম এ হয়তো তেলের বোতল ছিল, সেই তেলের বোতল কেটে হয়ে গেল আ মোমবাতির স্ট্যান্ড ল্যাম্প বা ল্যাম্প টিন, বানাতো। হ্যাঁ, আর নাহলে টিন থাকলে সেই টিন চেঞ্জ হতে, হতে শেষ পর্যন্ত দেখা গেল যে আপনার চাল মাপার টিন ইয়ে হয়ে গেল। কিছুই আমরা ফেলতাম না। যেজন্য হুম, আমাদের দেশে কাঁথা কেন যে ওই পাড়টা, ওই পাড়ের সুতাটা, ওই শাড়িটা ওটা হারিয়ে না যায়। ওটাকে আবার রিভাইভ করতে হবে। কিন্তু এখন সমস্যাটা অত ছোট একটা সমাধানে হবে না। বড়, বড় সমাধান দরকার যেখানে আমাদের দেশে ইটের ভাটা, তারপরে ফসিল ফিউল এগুলো চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমার উন্নয়নের জন্য দরকার, আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর জন্য দরকার। কিন্তু আমি কি সেই রাস্তায় হাঁটবো? সো নাগরিককে সচেতন হয়ে তার সরকারকে জবাবদিহিতার জায়গায় রাখতে হবে। এটা একদিনে হবে না। প্রেশারটা ক্রিয়েট করতে হবে। আর ইনোভেশন দরকার। আমি তো বলেই দিতে পারি যে এই সমস্যা। তো সমস্যার সমাধান কি হবে? সো ইনোভেশন করবে। আমরা আশা করছি সরকার ইনোভেশনের দিকে বিনিয়োগটা বাড়াবে। আর আন্তর্জাতিক পরিসরে তাদের কিছু করণীয় আছে? আন্তর্জাতিক পরিসরে আমাদেরকে আমাদের চাপটা রাখতে হবে, অ্যাডভোকেসি করতে হবে। আপনি জানেন পিপল টু পিপল যে ডিপ্লোমেসি, সেখানে কিন্তু সবাই একই কথা বলছে যে ক্লাইমেট জাস্টিস দরকার, ফসিল ফিউল থেকে বের হয়ে আসো, ফিল দ্য ফান্ড, যে ফান্ডটা দেওয়ার কথা যেন টেকনোলজি দিয়ে মানুষকে সাহায্য করো। পিপল টু পিপল সিভিল সোসাইটি কিন্তু দ্বিমত নাই, রাষ্ট্রীয়ভাবে আছে এবং এখানে কর্পোরেটেরও কিছু সমস্যা আছে। অনেক ধন্যবাদ আপা। অনেক, অনেক কিছু বিষয় জানা হলো এবং ভাবনার জায়গাটা অনেক বেশি আমাদের কাছে আরো উন্মুক্ত হলো। আমার মনে হয় যে এই ইস্যুস গুলো যদি আমরা আরো বেশি সবাইকে জানাতে পারি, প্রচার করতে জি। পারি, তাহলে সাধারণ মানুষের পক্ষে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তাদের জন্যও এই এ বিষয়টা বোঝা সহজ হবে এবং সেই অনুযায়ী কাজ করা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। আপনাকেও ধন্যবাদ।